প্রত্যেক ছাত্রছাত্রীকে এডু হাব অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচনার মূল পর্বে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই প্রত্যেক শিক্ষার্থীকে। তোমরা যে বিষয়গুলি নিয়ে পড়ছো প্রত্যেকটি বিষয় পড়ার আগে বা পড়া শুরু করার আগে সেই বিষয় সম্পর্কে বা সেই সিলেবাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা কিন্তু অবশ্যই থাকা দরকার। তাহলে কি হবে, বিষয়টি পড়তে এবং বুঝতে অনেকটি সুবিধা হবে। আজকের এই ভিডিও বা আমার চ্যানেল যেখানে হেডিং দেওয়া হচ্ছে এইচএস এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বা দ্বাদশ শিক্ষা বিজ্ঞান, কিন্তু তোমরা যারা বিএড বা ডিএলএড বা বিএ পাস এডুকেশন নিয়ে পড়াশুনো করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওগুলি ভীষণ কাজে লাগবে। যদিও বলছি শিরোনামটা আমার এইচএস এডুকেশন দেওয়া আছে, তবুও এই সব ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলি ভীষণ কাজে লাগবে। তো তোমাদের যদি ভিডিও বা ভিডিওগুলি পছন্দ হয় তবে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাও। তো এই হচ্ছে প্রাথমিক বিষয়। তো আজকে আলোচনা যেটি আমরা করব সেটিকে আমরা দুটি পর্যায়ে ভাগ করেছি। একটি হচ্ছে দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12-এ এডুকেশন বিষয়ের সিলেবাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা, এবং দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ প্রদত্ত এডুকেশন সাবজেক্টের প্রশ্নের মান, ধরন এবং নম্বর বিভাজন। তো আসা যাক আজকে আমাদের প্রথম অংশে। তোমরা এখানে বোর্ড দেখতে পাচ্ছ 12 এডুকেশনের সিলেবাস। তো এখানে আমাদের মোট 12টি অধ্যায় আছে। এডুকেশনের মোট 12টি অধ্যায় আছে। আমরা এই অধ্যায় সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আজকে দেব। প্রথম অধ্যায় হচ্ছে শিখন, অর্থাৎ শিখন কাকে বলে, শিখনের স্তরগুলি কি কি এবং শিখনের গুরুত্বপূর্ণ যে উপাদান সেগুলি সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে শিখন কৌশল, তাহলে প্রথমটি হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে শিখন কৌশল। তাহলে শিখন কৌশল মানে যে ভাবে বা যে কৌশলের মাধ্যমে আমরা পরিবেশ থেকে কোনো কিছু শিখি বা অভিজ্ঞতা অর্জন করি তাকেই বলে শিখন কৌশল। এই অধ্যায়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষায় রাশি বিজ্ঞান, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞানের কিছু অঙ্ক এবং দুটি গ্রাফ আছে, 3টি অঙ্ক এবং 2টি গ্রাফ আছে, সেগুলো আমাদের শিখতে হবে। তার সাথে অল্প কিছু থিওরি আছে। চতুর্থ আমাদের যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের শিক্ষা, অর্থাৎ ভারতীয় সংবিধানে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কতগুলি শিক্ষা সংক্রান্ত ধারা আছে, সেগুলির ধারার নাম বা ধারার সংখ্যা এবং তার মূল বিষয়বস্তু আমাদের শুধু মনে রাখতে হয় শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি। পঞ্চম যে অধ্যায়টি সেটি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। সালটি হচ্ছে 1948-49। এখানে একটি কথা বলে রাখি, এখানে দুটি করে সাল লেখা হয় যে কোনো শিক্ষা কমিশনের। তার কারণ হচ্ছে 1948 সালে এই কমিশনগুলি গঠন করা হয় এবং পরের যে সালটি এখানে বলা হচ্ছে সেই সালটি বোঝায় যে তারা ওই বছরে তাদের কমিশনের রিপোর্টটি পেশ করে বা জমা দেয়, সেই জন্য দুটি সাল এখানে দেওয়া হয়। তাহলে এটার ক্ষেত্রে বলি, তোমরা ক্লাস 11-এ স্বাধীনতার পূর্ববর্তী অর্থাৎ স্বাধীনতার আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই পর্যন্ত তোমরা ক্লাস 11-এ পড়েছো। ক্লাস 12-এ তোমরা স্বাধীনতার পরবর্তীকালে অংশের বিষয়টি তোমরা পড়বে। সেক্ষেত্রে বলে রাখি যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে, তোমরা নিশ্চয়ই জানো, 1947 সালে। তাহলে সেই স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন ছিল কিন্তু এইটি, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটাও তোমাদের শর্ট কোশ্চেনে আসে।
পরের অধ্যায়ে চলে যায় মুদালিয়া বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আচ্ছা, এখানে কিন্তু এর সালগত 1952 থেকে 53, অর্থাৎ 1952 সালে গঠন করা হয় এবং 53 সালে তাদের রিপোর্ট জমা দেয়। তাহলে এবার এই 5 নম্বরটা একটু বলি যে রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শুধুমাত্র ভারতবর্ষের উচ্চ শিক্ষা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আর মুদালিয়া কমিশনে বা মাধ্যমিক শিক্ষা কমিশনের শুধুমাত্র ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষা অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। পরের অধ্যায় হচ্ছে সব থেকে বড় অধ্যায় আমাদের কোঠারি কমিশন। কোঠারি কমিশন কত? 1964 থেকে 66, অর্থাৎ কোঠারি কমিশনের আরেকটি নাম আছে ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন। এই কোঠারি কমিশনে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অর্থাৎ প্রাক প্রাথমিক বা নার্সারি, প্রাথমিক এবং সর্বোচ্চ উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। সেই জন্য এটি অত্যন্ত সুবৃহৎ এবং খুবই বড়। পরের অধ্যায়টি হচ্ছে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে গঠন করা হয়েছিল। সেই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আমাদের পড়তে হবে। নবম অধ্যায় বিশেষধর্মী শিশুদের শিক্ষা ব্যবস্থা। তাহলে বিশেষধর্মী শিশু কারা? বিশেষধর্মী শিশু বলতে আমরা বোঝাই যারা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ, কিন্তু এই শব্দ দুটি বর্তমানে ব্যবহার করা হয় না। তাদেরকে বর্তমানে এই বিশেষধর্মী শিশু বা ভিন্ন ধরনের সক্ষমতার শিশু নামে পরিচিত। কেন? কারণ তাদের একটি অঙ্গ যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু তারা অন্য কাজকর্মগুলো খুব ভালো করে করতে পারে, এরকম গুণ অনেকের মধ্যে আছে, অর্থাৎ তারা বিশেষভাবে সক্ষম। সেই জন্য এদেরকে বলা হয় বিশেষধর্মী বা ভিন্ন ধরনের সক্ষমতার শিশু। পরের অধ্যায়টি আছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ, অর্থাৎ সর্বজনীনকরণ মানে সবার জন্য। তোমরা জানো যে শিক্ষার অধিকার আইন 2009 এবং সর্বশিক্ষা অভিযান তার মধ্যেই পড়ে। যে শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিক্ষার্থীর সমস্ত রকম দায়ভার বা ব্যয়ভার সমস্ত কিন্তু সরকারের, এটা আমাদের মৌলিক অধিকার। তো কিভাবে এই প্রাথমিক শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, কি কি এখানে প্রোগ্রাম নেওয়া বা কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। তোমরা বুঝতেই পারবে একটি উদাহরণ দিলে, সর্বশিক্ষা অভিযান তোমরা নিশ্চয়ই জানো, সেই সর্বশিক্ষা অভিযান কিন্তু এর মধ্যে আমাদের পড়তে হবে। পরের অধ্যায়টি হচ্ছে শিক্ষার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এটাকে আমরা ডেলার্স কমিশন নামেও জানি বা অনেকে জানো। তাহলে ডেলার্স কমিশন বা শিক্ষার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এবং শেষ যে অধ্যায় সেটি হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। তোমরা জানো যে বর্তমানে ডিজিটাল এডুকেশনের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আমার হয়তো চ্যানেলটি খোলা তোমাদের কাছে পৌঁছানোর জন্য, যে তোমরা ঘরে বসে এটা বিভিন্ন সময় তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা বিভিন্ন বিষয় দেখতে পারবে এবং শিখতে পারবে। তো এই শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রযুক্তিবিদ্যা ভূমিকা বা কি বলবো প্রয়োগ হচ্ছে সেই অংশটা কিন্তু এখানে আলোচনা হয়েছে। এখন দেখো একটি গুরুত্বপূর্ণ মজার বিষয়, এই সমগ্র সিলেবাসটাকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। এই সমগ্র সিলেবাসকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে এই গ্রুপগুলি বইতে একরকম দেওয়া আছে, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে আসে আবার অন্যরকম ভাবে। তো যেভাবে প্রশ্নপত্র আসে আমি সেইভাবে আলোচনা করছি। বইতে দেওয়া রয়েছে 1, 2, 3 মিলে গ্রুপ এ, 4, 5, 6, 7, 8 এগুলি মিলে হচ্ছে গ্রুপ বি, 9, 10 গ্রুপ সি, 10 আর 11, 12 হচ্ছে গ্রুপ ডি। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু ওরকম আসে না। পরীক্ষার প্রশ্নপত্রে 11 এবং 12 এই মিলে হচ্ছে গ্রুপ এ। গ্রুপে এখান থেকে তোমাদের আমি এখন শুধু পার্ট এর কথা বলছি, এর পরবর্তী অংশে গেলে তোমরা বুঝতে পারবে। গ্রুপ এ তে কিন্তু 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়, 2টি প্রশ্ন থাকে। একই রকম ভাবে 9 এবং 10 অধ্যায় মিলে হচ্ছে গ্রুপ বি। এখানেও কিন্তু
এই গ্রুপ এর মতো 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর পার্ট এ তে লিখতে হয়, দুটি প্রশ্ন থাকে। এখন এই 4 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায়, এই 2, 4, 5টি অধ্যায় মিলে হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি তে 8 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয়, 3টি প্রশ্ন থাকে 16। আর এই 3টি অধ্যায় মিলে 1, 2, 3 এটি হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি তে 8 নম্বরে কিন্তু দুটি প্রশ্ন থাকে, সেখানেও কিন্তু ভুল বললাম। পরীক্ষাতে তোমাদের এ বি এইটা হবে সি, এটি হবে গ্রুপ ডি, আর এটি হবে গ্রুপ সি। তাহলে এখানেও কিন্তু 8 নম্বরে দুটি প্রশ্ন লিখতে হয় 16, এখানেও কিন্তু 3টি প্রশ্ন থাকে। এই হচ্ছে পার্ট এর কথা বললাম। তাহলে কত হলো? 16, 32, 32 আর এখানে 4, 36 আর 4 40। এই 40 হচ্ছে পার্ট এ। এখন একটি কথা বলি যে তোমরা জানো, আচ্ছা পরবর্তী অংশে যাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এখন আমরা আসছি উচ্চ মাধ্যমিক সংসদ কিভাবে আমাদের প্রশ্নের ধরন, মান এবং নম্বর বিভাজন করেছে সেই সম্পর্কে। তোমরা জানো যে আমাদের এডুকেশন বিষয়ের মোট মার্কস বা নম্বর হচ্ছে 100। তাহলে এই 100 নম্বর কিভাবে ভাগ করা হয়েছে সেটা আগে দেখো। এই 100 নম্বরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 20, সেটি হচ্ছে প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টের বিষয়টি তোমাদের যিনি স্কুলের বিষয় শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন, তিনি এই বিষয়টি বলে দেবেন। এখানে আলোচনার এটি কোনো বিষয় নয়। 2 হচ্ছে 80 নম্বরের লিখিত পরীক্ষা। 80 নম্বরের লিখিত পরীক্ষা তোমরা সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। এখানে মাধ্যমিক পরীক্ষায় এই 15 মিনিট কিন্তু আগে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের পরে দেওয়া হয়। এইবার এই 80 নম্বরকে দেখো কিভাবে ভাগ করছে। এই 80 নম্বরকে দুটো ভাগে ভাগ করছে। এক হচ্ছে পার্ট এ এবং 2 হচ্ছে পার্ট বি। প্রথমে আসি পার্ট এ তে। পার্ট এ তে কি নম্বর ডিভিশন আগেই তোমরা দেখেছো। 8 নম্বরের তাহলে 4টি প্রশ্ন লিখতে হয়, তাহলে 32। আচ্ছা, এখানে 4 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয় 8, এই টোটাল মিলে হচ্ছে 40। এখন এই 32 কিভাবে আসলো আর 2টো প্রশ্ন কিভাবে আসলো তোমরা আগে একটু ব্যাকওয়ার্ড করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে 2টি করে প্রশ্ন লিখতে হবে, 3টি করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটি গ্রুপ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি করে লিখতে হবে। তাই এই হচ্ছে 32। আর গ্রুপ এ এবং এই সি আর ডি, এখানে বারবার ভুল হয়ে যাচ্ছে। গ্রুপ এ আর বি তে 2টি করে 4 নম্বরের প্রশ্ন থাকবে, 1টি করে উত্তর লিখতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, তোমরা পরীক্ষা দেওয়ার সময় 3টি জিনিস পাবে। একটি হচ্ছে খাতা, মূল খাতা, একটি প্রশ্ন পার্ট এর প্রশ্ন, আর একটি পার্ট বি প্রশ্ন। তো তোমরা মূল যে প্রশ্ন আছে পার্ট এর, সেই প্রশ্নের উত্তর কিন্তু প্রধান খাতাতে তোমাদের লিখতে হবে। এবার আমরা চলে যাই দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগ হচ্ছে পার্ট বি। পার্ট বিটা আমাদের কি রকম ধরনের? QCAB, অর্থাৎ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। তোমরা মাধ্যমিক পরীক্ষার যে ইংরেজি প্রশ্নপত্র বা ইংরেজি পরীক্ষা যেভাবে দিয়েছো, অর্থাৎ প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর লিখতে হয়, আমাদের পার্ট বির বিষয়টা এখনো পর্যন্ত সেরকম আছে। পরবর্তীতে সংসদ যদি পরিবর্তন করে সেটা তোমরা খেয়াল রেখো। আচ্ছা, এখানে তাহলে আমাদের কত মার্কস? এখানে আমাদের 40 মার্কস। এখানে 40 হলো, এখানে আমাদের 40 মার্কস। এই 40 মার্কসকে কিন্তু আমরা 2টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে এক হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে তোমাদের একটি প্রশ্নের এগেইনস্টে 4টি করে অপশন থাকবে, এ বি সি ডি। যেটি সঠিক তোমরা জানো সেটি পাশের দেওয়া একটা ছোট বক্স থাকে, সেই বক্সে তোমাদের এ বি সি ডি এর মধ্যে যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে কটি প্রশ্ন থাকে?
এখানে থাকে 24টি প্রশ্ন, 1 নম্বরের 24 নম্বর। এখানে কিন্তু কোনো বিকল্প বা এক্সট্রা প্রশ্ন থাকে না, অল্টারনেটিভ প্রশ্ন থাকে না। পরের অংশটি হচ্ছে এসএকিউ। এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটিকে আমরা বাংলায় বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ একটি বা দুটি লাইনের উত্তর দাও। এক্ষেত্রে তাহলে কটি প্রশ্ন থাকবে? 16টি প্রশ্ন থাকবে, 1 নম্বরে 16। এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন আছে, এখানে কিছু কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন তোমরা পাবে, কিন্তু সব প্রশ্নের সাথে বিকল্প প্রশ্ন থাকে না। সংসদ প্রদত্ত অনেক মডেল কোশ্চেন তোমরা দেখেছো বা পেয়েছো বা পাবে, বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে তোমরা দেখতে পারো যে পার্ট বি কেমন ভাবে আসে, পার্ট এ কেমন ভাবে আসে। তো এই হচ্ছে 40 নম্বর। তাহলে এই 40 আর এই 40 80 মিলে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা, যেটার সময় 3 ঘন্টা 15 মিনিট। এখন পরীক্ষার শেষে তোমাদের এই পার্ট এ এবং পার্ট বি দুটো খাতাকে একসাথে সুতো দিয়ে বাঁধতে হবে, এবং যিনি ইনভিজিলেটর থাকবেন বা যে টিচার পরীক্ষার গার্ড দিচ্ছেন তার কাছে কিন্তু জমা দিতে হবে, দুটো বেঁধে একসাথে। আর পার্টের প্রশ্নপত্র তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। এখন এখানে আরেকটি বিষয় বলি যে পার্ট এ তো তোমরা ভালো করে বুঝলে, কিন্তু পার্ট বি কে যদি তোমরা ভালোভাবে অ্যান্সার করতে চাও বা প্রত্যেকটি প্রশ্ন যাতে উত্তর করতে পারো, তার জন্য কিন্তু টেক্সট বুক বা পাঠ্য বই, পুরো সমগ্র টেক্সট বুক বা পাঠ্য বই তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু এই 40 নম্বর যথাযথভাবে উত্তর দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তোমাদের সত্যি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে তোমরা ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো এইটুকুই আজকের আলোচনার বিষয়।